শান্তিপ্রিয়া দেবীর নতুন বৌমা রূপসা তার বাপের বাড়ি থেকে প্রচুর দামি দামি কাঠের আসবাবপত্র নিয়ে আসে, যা দেখে শান্তিপ্রিয়া দেবী অত্যন্ত খুশি হয়। কারণ আজকালকার দিনে শাল সেগুন কিংবা দামি মেহগিনি কাঠের আসবাবপত্র প্রায় দেখা যায় না বললেই চলে। বাহ, বৌমা তো দেখছি অনেক দামি দামি কাঠের আসবাবপত্র নিয়ে এসেছে। এক কাজ করি, আমাদের বাড়িতে এরকম কাঠের আসবাবপত্রে সাজিয়ে তুলি, তাহলে দেখতে খুব ভালো লাগবে। বাড়িতে আমরা আজ থেকে স্টিলের চেয়ার টেবিল কিছুই রাখবো না। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে রূপসা একটু চিন্তায় পড়ে। এই মরেছে, সবাই যদি আমার বিয়ের যৌতুকে আনা জিনিসপত্র এভাবে ব্যবহার করতে শুরু করে, তাহলে তো সবাই সত্যি কথাটা জেনে যাবে। না না, তা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাকে যে কোনো ভাবেই হোক শ্বশুর বাড়ির লোকেদেরকে আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা আসবাবপত্র কিছুতেই ব্যবহার করতে দেওয়া যাবে না। অন্যদিকে শান্তিপ্রিয়া দেবী এবং তার মেয়ে ঈশিতা দুজনে মিলে তাদের পুরো বাড়ি থেকে মডার্ন জিনিসপত্র সরিয়ে ফেলে আর রূপসার বাপের বাড়ি থেকে নিয়ে আসা আসবাবপত্র দিয়ে পুরো বাড়িঘর সুন্দর করে সাজিয়ে তোলে। আরে আরে মা, আপনারা এসব কি করছেন? আমাদের পুরো বাড়ি থেকে সমস্ত ফার্নিচার গুলো সরিয়ে ফেললেন কেন? আমি মানছি যে আমি বিয়েতে অনেক সুন্দর সুন্দর কাঠের আসবাবপত্র যৌতুকে এনেছি, কিন্তু তাই বলে আপনারা শুধু আমার যৌতুকের আসবাবপত্রই বাড়িতে রাখবেন? উফ, তুমি এনেছো মানে এই জিনিসগুলো আমাদেরও জিনিস। আমি ইচ্ছা করেই বাড়ির সব মডার্ন জিনিসপত্রগুলো সরিয়ে ফেলছি। যাও, এবার তাড়াতাড়ি আমাদের এই সুন্দর কাঠের ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করো। এই শুনে রূপসা কিছুতেই শাশুড়ি মাকে সত্যি কথাটা বলতে পারে না। সে বাধ্য হয়ে রান্নাঘর থেকে সমস্ত খাবার দাবার ডাইনিং টেবিলে নিয়ে এসে পরিবেশন করে, কিন্তু সবাই মিলে যেই না খাবার খাওয়ার জন্য চেয়ারের উপর বসে, তখনই চেয়ারগুলোর একটা করে পায়া সরে যায়। এমনকি ঈশিতা তো চেয়ার থেকে পড়েই যায়। ও মা, সে কি নতুন চেয়ার এভাবে ভেঙে গেল কি করে? আমি কি বেশি খাওয়া দাওয়া করে ফেলছি নাকি? এরকম তো হওয়ার কথা নয়। এত দামি মোটা কাঠের উপর বসার পর এত তাড়াতাড়ি কি করে ভেঙে যেতে পারে? তার মানে এটা মোটেও দামি কাঠ নয়। বৌমা আমাদেরকে বোকা বানিয়ে কম দামি কাঠের জিনিসপত্র বিয়ের যৌতুকে নিয়ে এসেছে। ছি বৌমা, তোমার বাবা মা এতটা চিপ জিনিসপত্র বিয়ের যৌতুকে দিতে পারলো? উফ, এবার তো দেখছি নিজেদের চেয়ারগুলোতেই বসতে হবে। এই বলে শান্তিপ্রিয়া দেবী এবং ঈশিতা আবার নিজেদের মডার্ন চেয়ারগুলো নিয়ে আসে, কিন্তু খাবার খাওয়ার সময় সকলেই লক্ষ্য করে ডাইনিং টেবিল থেকে কেমন যেন রং উঠে আসছে। তার উপর টেবিলে অসংখ্য ছোট ছোট ছিদ্র লক্ষ্য করা যায়। টেবিলের ধারগুলো কেমন যেন ভাঙা ভাঙা প্রকৃতি। খুব নিখুঁতভাবে না দেখলে টেবিলটা যে আসলে কতটা পুরানো তা বোঝা যায় না, যার ফলে শান্তিপ্রিয়া দেবী ভীষণ পরিমাণে রেগে যায়। ও, এখন বুঝতে পারছি তুমি এই সমস্ত আসবাবপত্র আমাদেরকে কেন ব্যবহার করতে দিতে চাইছিলে না। তোমার বাপের বাড়ির লোকেরা এই কাঠের জিনিসপত্রগুলো নতুন করে রং করে যৌতুক হিসেবে চালিয়ে দিয়েছে। সে কি মা, তাহলে তো আমাদের অন্যান্য আসবাবপত্রগুলো একবার চেক করে দেখা উচিত। এরকম ভাঙাচোরা জিনিসপত্র বাড়িতে রেখে মোটেই ব্যবহার করা উচিত নয়। হ্যাঁ, তাই চল দেখে আসি আর কি কি ভাঙাচোরা জিনিসপত্র এনেছে। আজকে তো এর একটা কোনো ব্যবস্থা করতেই হবে। আমাদেরকে বোকা বানানো, আমরা কি ভিখারি নাকি যে এই সমস্ত ভাঙাচোরা জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে? এই বলে শান্তিপ্রিয়া দেবী এবং তার মেয়ে দুজনে মিলে রূপসার ঘরে গিয়ে সমস্ত আসবাবপত্র টেনে টেনে দেখতে শুরু করে। যেই তারা একটা একটা করে আলমারির ড্রয়ার খোলে কিংবা শোকেসের কপাটে হাত দেয়, তখনই কপাটটা হাতে খুলে চলে আসে, যার ফলে তারা বুঝতে পারে রূপসার বাপের বাড়ি থেকে নিয়ে আসা আসবাবপত্রগুলো ভাঙাচোরা এবং বহুদিনের পুরানো। এখনই তোমার বাবা মাকে ফোন করে আমাদের বাড়িতে আসতে বলো। তোমার বাবা মা অত্যন্ত নিকৃষ্ট মনের মানুষ। বিয়ের যৌতুকে এরকম ভাঙাচোরা আসবাবপত্র পাঠিয়ে দিয়েছে। আমরা কিছুতেই এই আসবাবপত্র নেব না। আমাদের ভালো দামি কাঠের আসবাবপত্র যৌতুক দিতে হবে। এই শুনে রূপসা ভীষণ পরিমাণে রেগে যায়। আমার বাবা মাকে ডাকবো কেন? আমার বিয়ের সময় যখন 20 ভরি সোনা দাবি করেছিলেন, তখন নিজেদের নিকৃষ্ট মনের মানুষ বলে মনে হয়নি? আমার বাবা মা তো আমাকে 20 ভরির জায়গায় 25 ভরি গহনা দিয়ে বিয়ে দিয়েছে। তার বেলায় তুমি কি আমার সঙ্গে যৌতুক নিয়ে তর্ক করছো? তোমার সাহস তো কম নয়। আমরা আমাদের ছেলের বিয়েতে যা খুশি তাই চাইতে পারি। মেয়ের বাড়ি থেকে তো সবসময় বেশি বেশি করে দেওয়া উচিত।
এভাবেই শাশুড়ি মা এবং বৌমার মধ্যে ভীষণ ঝগড়া লেগে যায়। ঠিক তখনই রক্তিম অফিস থেকে ফিরে আসে। আরে তোমরা একটু থামো, সারাদিন খাটাখাটনি করে আমি সব অফিস থেকে বাড়ি এলাম আর এসে থেকেই ঝগড়া শুনছি, আমার আর ভালো লাগছে না। তোমরা দুজনে প্লিজ একটু চুপ করো। রক্তিম অনেক কষ্ট করে মা এবং বউয়ের মধ্যে ঝগড়া থামায়, কিন্তু শান্তিপ্রিয়া দেবী কিছুতেই রূপসার কথার যুক্তি ফেলতে পারে না। কারণ শান্তিপ্রিয়া দেবীর পরিবার সত্যিই 25 ভরি সোনার বিনিময়ে রক্তিমের সঙ্গে রূপসার বিয়ে দেয়। এখন আবার বৌমার বাড়িতে বিয়ের পর যৌতুক চাইতে গেলে তাদের মান সম্মান হানি হবে, যার ফলে শান্তিপ্রিয়া দেবী কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে নিজের ঘরে বসে 7-5 ভাবতেই থাকে। পরের দিন রূপসা যখন ঘুমিয়ে থাকে তখন কিছু লোকজন এসে তার ঘরে ঢুকে কাঠের আসবাবপত্রগুলো সরাতে শুরু করে, যার ফলে হঠাৎই রূপসার ঘুম ভেঙে যায়। আরে দাঁড়ান, কি করছেন আপনারা? আপনারা কি? আপনাদেরকে এই ঘরে আসার অনুমতি কে দিয়েছে? রাখুন বলছি, আমার আসবাবপত্রগুলো নিচে রেখে দিন। কেউ হাত দেবেন না বলে দিচ্ছি, তা না হলে কিন্তু আমি আপনাদের হাত কেটে নেব। এই কাঠের আসবাবপত্রগুলো কেনার টাকা আমি দিয়েছি, এইসব কাঠের আসবাবপত্র এখন আমার, তাই এই আসবাবপত্রগুলো আমি নিয়ে যাবো। এখন সরুন সামনে থেকে, এমনিতে অনেকগুলো জিনিসপত্র বের করতে হবে। এমন কথা শুনে রূপসা আকাশ থেকে পড়ে, কারণ সে স্বপ্নেও ভাবতে পারেনি তার শ্বশুরবাড়ির লোকেরা তার প্রিয় অ্যান্টিক জিনিসপত্রগুলো এভাবে অন্য লোকের কাছে বিক্রি করে দিতে পারে। তাই রূপসা খুবই রেগে যায় আর সে তখনই কাঠের আলমারিটা ধরে দাঁড়িয়ে পড়ে। সে কিছুতেই সেই আসবাবপত্রগুলো বাইরে বার করতে দেয় না। আহ বৌমা, কি হচ্ছেটা কি? এই ভাঙাচোরা জিনিসপত্র কোনো কাজের নয়। আমি এই জিনিসপত্রগুলো বেচে দেব, তুমি এখন ওদের রাস্তা ছেড়ে দাও। আমাদের কথা পাকা হয়ে গেছে। আপনাকে কে কথা পাকা করতে বলেছে? আমি কি একবারও এই কাঠের ফার্নিচার গুলো বিক্রি করার অনুমতি দিয়েছি? এই ফার্নিচার গুলো আমার বিয়ের যৌতুকে পাওয়া, আমি কিছুতেই এই ফার্নিচার গুলো বিক্রি করতে দেব না। বাবা, ওই তো ভাঙাচোরা দুটো আসবাবপত্র নিয়ে এসেছো। এখন তো আমাদের এই জিনিসপত্রগুলো দেখতেও ঘৃণা লাগে। বাড়িতে এরকম বাজে জিনিসপত্র রাখার থেকে বিক্রি করে দিলে অন্তত দুটো টাকা পয়সা পাওয়া যাবে। দেখো, আমি একটা কথা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, আমার বিয়ের যৌতুক ভাঙা হোক, চোরা হোক, কানা হোক, খোড়া হোক, আমি বুঝে নেব। আমার বাবা মা যৌতুকে আমাকে ফার্নিচার গুলো ব্যবহার করার জন্য পাঠিয়েছে। এই ফার্নিচার গুলো তো তোমাদের নয়। এই আলমারির শোকেস বিক্রি করার অধিকার তোমাদের নেই। এইভাবেই রূপসা কিছুতেই সেই কাঠের জিনিসপত্রগুলো বিক্রি করতে দেয় না। দেখুন ম্যাডাম, আপনারা নিজেদের ঘরের সমস্যা মিটিয়ে তারপর কথা ফাইনাল করবেন। দিন, এখন আমাদের টাকাগুলো ফেরত দিন। যত সব, আজকের কতটা সবাই শুধু শুধু নষ্ট করে দিল। এই সবাই চলো এখান থেকে। এই বলে সেই ব্যক্তিগুলো সেখান থেকে চলে যায়, যার ফলে শান্তিপ্রিয়া দেবী এবং তার মেয়ে দুজনেই রূপসার উপর ভীষণই চটে যায়। তারা তখনই রূপসার মা লিপি দেবীকে ফোন করে সমস্ত কথা জানায়, যা শুনে লিপি দেবীরও খুবই খারাপ লাগে। কারণ লিপি দেবী কখনোই রূপসার শ্বশুর বাড়িতে সেই ভাঙাচোরা জিনিসপত্র পাঠাতে চায়নি। তোকে তো আগেই বলেছিলাম এই সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে আমাদের মান সম্মান খারাপ করিস না। দেখ তো এখন সামান্য এই কটা জিনিসের জন্য তোর শ্বশুর বাড়িতে কেমন অশান্তি হচ্ছে। আমার কথা শোন মা, তোর শাশুড়ি মা একদম ঠিক কাজই করছে। ওই আসবাবপত্রগুলোর উপর মায়া করে কোনো লাভ নেই। তুই বরঞ্চ আসবাবপত্রগুলো বিক্রি করে দে। মা, তুমি তো খুব ভালো করেই জানো এই ফার্নিচার গুলো আমার কাছে কতটা দামি। তাই তুমি হাজারো লোকের কটাক্ষ সহ্য করে এই ফার্নিচার গুলো জোর করে বিয়ের যৌতুকে এনেছি। আমি কিছুতেই এগুলো বিক্রি করতে পারবো না মা। রূপসার কথা শুনে তার মা মনে মনে খুবই চিন্তায় পড়ে। তাই পরের দিনই রূপসার বাবা মা দুজনেই রূপসার শ্বশুর বাড়িতে এসে উপস্থিত হয়। বেয়ান, আসলে আমার মেয়ে ছেলে মানুষ তো, আমি আমার মেয়েকে অনেকবার বারণ করেছিলাম। ওই ভাঙাচোরা জিনিসপত্রগুলো এখানে নিয়ে আসতে বারণ করেছিলাম, কিন্তু আমার মেয়ে তো কোনো কথাই শুনলো না। আপনি যদি কিছু মনে না করেন, আমি বেশ কিছু নতুন নতুন ফার্নিচার আমার মেয়েকে দিতে চাই। এরকম কথা শুনে শান্তিপ্রিয়া দেবীর বড্ড অদ্ভুত লাগে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম আপনারা হয়তো আমাদেরকে ঠকানোর জন্য পুরানো আসবাবপত্র পাঠিয়েছিলেন, কিন্তু এখন তো দেখছি আপনাদের নতুন আসবাবপত্র কিনে দেওয়ার মতো সামর্থ্য আছে। আসলে লিপির ঠাকুরদা জমিদার ছিল। লিপিও ছোটবেলায় নিজের জমিদার বাড়িতে মানুষ হয়েছে, কিন্তু ধীরে ধীরে জমিদারি শেষ হয়ে গেলেও আমরা আমাদের পুরানো বাড়িটা বাঁচাতে পারিনি। তবে লিপি জোর করে ওর দাদুর পুরানো কাঠের সমস্ত আসবাবপত্রগুলো বাড়িতে রেখে দিয়েছিল।
আসলে রূপসা আমাদেরকে জোর করে ওই সমস্ত পুরানো ভাঙা জিনিসপত্র পাঠাতে বাধ্য করেছিল। আসলে আমাদের জমিদার বাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পর রূপসা ভীষণভাবে শোকাহত হয়েছিল, তাই রূপসা শুধু তার দাদুর আমলের আসবাবপত্র ব্যবহার করবে বলে ঠিক করেছিল। লিপির বাবা মায়ের মুখে এরকম কথা শুনে শান্তিপ্রিয়া দেবীর ভীষণই খারাপ লাগে, কারণ সে এতদিন পর্যন্ত রূপসা এবং তার পরিবারকে ভীষণই খারাপ ভেবে আসে। সে স্বপ্নেও ভাবতে পারেনি যে এরকম ভাঙাচোরা পুরানো জিনিসপত্রের মধ্যেও কারোর স্মৃতি লুকিয়ে থাকতে পারে। বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি তোমাকে ভুল ভেবেছি। আমি কখনো তলিয়ে ভেবে দেখিনি তোমার এই পুরানো ভাঙাচোরা জিনিসপত্রের উপর এত আগ্রহ কেন। তবে আপনারা কোনো চিন্তা করবেন না, এই পুরানো ভাঙা জিনিসপত্রগুলোই আমরা নতুন করে সারিয়ে বৌমার ঘরে রেখে দেব। ও মাই গড, জমিদার আমলের ব্যবহার করা জিনিসপত্র, তার মানে তো বিশাল বড় ব্যাপার। মা, তুমি এই জিনিসপত্রগুলো সারিয়ে নাও, সেই বরং ভালো হবে, তাহলে বৌদিরও আর কোনো রকম সমস্যা হবে না। সত্যি বলছেন মা? আপনি তাহলে এই জিনিসগুলো বিক্রি করবেন না তো? উফ, আমি বাঁচলাম। শান্তিপ্রিয়া দেবী পরের দিনই সেই পুরানো কাঠের আসবাবপত্রগুলো নতুন করে সারানোর জন্য দিয়ে আসে, যার ফলে রূপসা মনে মনে খুবই খুশি হয়। সুজাতা তার বাবা মায়ের একমাত্র মেয়ে ছিল। সুজাতা দেখতে খুবই সুন্দর ছিল। তার পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় তার বাবা মা তার জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করছিল, কিন্তু সুজাতা বিয়ে করতে প্রস্তুত ছিল না। তার বরাবরই ইচ্ছে ছিল সে কোনো বড় কোম্পানিতে চাকরি করবে এবং তারপরই সে বিবাহ জীবন নিয়ে চিন্তা ভাবনা করবে। কিন্তু তার বাবা মা সবসময় তাকে বিয়ে করার জন্য জোর করত, তাই তাদের বাড়িতে প্রত্যেক দিনই এই নিয়ে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। এমনই একদিন রামমোহন বাবু তার স্ত্রী সুমিত্রা দেবীকে বলে, গিন্নি, আমার একটা বন্ধু, ওই যে মদনকে চেনো তো? মদনের ছেলে বিদেশ থেকে ডাক্তারি ডিগ্রি নিয়ে দেশে ফিরেছে। মদনও ছেলের জন্য ভালো পাত্রীরও সন্ধান করছে। আমি ভাবছি আমাদের মেয়ের ব্যাপারে একবার ওর সঙ্গে কথা বলবো। দাঁড়াও বাবা, এসব কি? এবার কিন্তু তোমরা বড্ড বাড়াবাড়ি করছো বলে দিলাম। আমার পরের মাসে একটা চাইনিজ কোম্পানিতে ইন্টারভিউ আছে। আমি ওই ইন্টারভিউ এর জন্য নিজেকে প্রস্তুত করছি, আর এই কিছুদিনের জন্য তোমরা আমাকে অন্তত বিরক্ত করো না প্লিজ। এই বলে সুজাতা সেখান থেকে চলে যায়। সৌভাগ্যবশত সুজাতা পরের মাসে ওই চাইনিজ কোম্পানিতে চাকরিটা পেয়ে যায়। সুজাতা ভীষণ পরিমাণে খুশি হয়। ওই কোম্পানিতে হং নামে একটি চাইনিজ ছেলের সঙ্গে সুজাতার পরিচয় হয়। এভাবেই বেশ কয়েকদিন কাটে। একদিন সকালবেলা ঘুম থেকে উঠতে সুজাতার অনেক বেশি দেরি হয়ে যায়। সেই কখন থেকে আমি তোকে ডেকেই যাচ্ছি, কটা বাজে দেখেছিস? এবার তুই কখন অফিসে যাবি বলতো? তুই কখন স্নান করবি, কখন খাবি, কখন অফিসে যাবি বলতো? আজকে কিছুই করা যাবে না মা, অফিসে গিয়ে আমাকে সবকিছু করতে হবে। আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে। এই বাবা, চাইনিজ কোম্পানিতে জয়েন করার পর তুই তো দেখছি চাইনিজদের মতোই হয়ে গেছিস। চাইনিজরা যেরকম ঘুম থেকে উঠেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, গাড়িতে যেতে যেতে দাঁত মাজে, অফিসে গিয়ে স্নান করে, ড্রেস চেঞ্জ করে, তুইও কি তাই করবি? হ্যাঁ মা, প্রয়োজন পড়লে সেটাই করতে হবে। এই বলে সুজাতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও সে কোনো বাস পায় না। তখন হঠাৎ করে তার সামনে একটি গাড়ি এসে দাঁড়ায়। সুজাতা ভালো করে দেখলে বুঝতে পারে গাড়িটা হং চালাচ্ছে। নিহাও নিহাও সুজা, নিহাও। আরে হং, তুমি কি বলছো? আমি তোমার কথা বুঝতে পারছি না কিছু। আই মিন হ্যালো সুজাত, হ্যালো। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, কিন্তু আমার নাম সুজাত নয়, আমার নাম হলো সুজাতা। ভালো হয়েছে তুমি এসে গেছো হং। আমি অনেকক্ষণ ধরেই এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি বাস পাচ্ছি না। এই বলে সুজাতা হং এর গাড়িতে উঠে বসে। তারা দুজনেই গল্প করতে করতে অফিসে পৌঁছায়। সেদিনের পর থেকে সুজাতা প্রত্যেকদিন হং এর সঙ্গে অফিস যাওয়া আসা করতে থাকে। এভাবেই তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একদিন হং সুজাতাকে বলে, সুজাতা, চলো আজকে আমি তোমাকে একটা চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাব। ওয়াও, চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে যাবে? আমি এর আগে কখনোই চাইনিজ খাবার খাইনি, কিন্তু তুমি চাইনিজ রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে কি খাওয়াবে? আমি তোমাকে আমার ফেভারিট ফুড খাওয়াবো, চলো তুমি। সুজাতা হং এর সঙ্গে একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে যায়। সেখানে হং তাদের দুজনের জন্য চাইনিজ খাবার অর্ডার করে।
কিছুক্ষণ পর একজন ওয়েটার এসে তাদের খাবার টেবিলের উপর খাবার দিয়ে যায়। চাইনিজ খাবারটা দেখে সুজাতা ভীষণ পরিমাণে রেগে যায়। ছি হং, এটা তুমি কি অর্ডার করেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার সাথে মজা করছো? এটা কি বলো? এটা আমার ফেভারিট ফুড, চাইনিজ ফুড। এটা খেতে খুব ভালো, তুমি একবার ট্রাই করে দেখো। ছি, তুমি কি এই পুপ খাওয়ানোর জন্য আমাকে এখানে এনেছো? তুমি ভাবলে কি করে এরকম পটির মতো দেখতে খাবার আমি খাবো? আমার তো দেখেই বমি পাচ্ছে। আমারই ভুল হয়েছে তোমার সঙ্গে এখানে আসাটা। চললাম আমি, তুমি বেশি করে এই গুয়ের মতো দেখতে খাবারটা খাও। সুজাতা, যেও না প্লিজ সুজাতা, সরি সরি সুজাতা। সুজাতা হং এর কোনো কথা শোনে না, সে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের দিন অফিসে গিয়ে হং সুজাতাকে অনেকবার করে সরি বলতে থাকে এবং সুজাতার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। এই দেখে অফিসের অন্যান্য কলিগরা তাদের দুজনকে নিয়ে আলোচনা করতে থাকে। কি ব্যাপারটা সুজাতা, কি চলছে তোদের দুজনের মধ্যে? আর তুই শেষ পর্যন্ত এই চাইনিজ ছেলেটাকে পছন্দ করলি? না রে, তোরা যেটা ভাবছিস সেটা একদমই ভুল। উই আর জাস্ট ফ্রেন্ড। চুপ কর, একদম মিথ্যা কথা বলবি না। আমি দেখেছি তুই যখন কাজ করিস তখন এই হং দূর থেকে তোর দিকে একেবারে হা করে তাকিয়ে থাকে। এটা আমরা সবাই লক্ষ্য করেছি। কি রে রোহিত, তাই তো? হ্যাঁ, আমরা সবাই দেখেছি, কিন্তু আমাদের একটা প্রশ্ন আছে। হংয়ের চোখ তো খুব ছোট ছোট, অত দূর থেকে হং যে তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে অত ছোট ছোট চোখ নিয়ে, তোকে দেখতে অসুবিধা হয় না? রোহিতের কথা শুনে সকলেই হো হো করে হেসে ওঠে। তাদের কথা শুনে সুজাতা ভীষণ পরিমাণে রেগে যায়। চুপ কর তোরা, হং এর নামে আমি একটাও বাজে কথা শুনতে রাজি নই। হং যেমনই হোক না কেন, আমি একে পছন্দ করি, আর আমি হংকে বিয়েও করব। এতে তোদের কি কোনো আপত্তি আছে? আমি কার সঙ্গে কথা বলবো, কার সঙ্গে বিয়ে করব, এটা আমার পার্সোনাল ব্যাপার, ওকে? সুজাতার মুখে এমন কথা শুনে হং ভীষণ খুশি হয়। সুজাতা সেদিনই অফিস ছুটির পর হংকে তাদের বাড়িতে নিয়ে যায়। কি রে সুজাতা, তুই আবার কাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলি? এটা কি আমাদের অতিথি নাকি কোনো? না মা, এটা হলো তোমাদের চাইনিজ জামাই। কি বলছিসটা কি? চাইনিজ জামাই মানে? আমি তো এতদিন পর্যন্ত চাইনিজ প্রোডাক্টের নাম শুনেছিলাম। চাইনিজরা আবার নতুন করে চাইনিজ জামাই তৈরি করে আমাদের দেশে বিক্রি করতে পাঠাচ্ছে নাকি? মা, তুমি ইয়ার কি করছো নাকি আমার সঙ্গে? এর নাম হং, আর আমি হংকে ভালোবাসি। আমরা বিয়ে করতে চাই। না, কিছুতেই না। আমরা কিছুই একটা চাইনিজ জামাইকে মেনে নিতে পারবো না। আমরা তোকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবো। তুই একে যেখান থেকে এনেছিস সেখানে রেখে আয়। না, আমি হংকেই বিয়ে করব। তোমরা যদি একে মেনে না নাও তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। সুজাতার কথা শুনি শেষ পর্যন্ত তার বাবা মা হংকে জামাই হিসেবে মেনে নিতে রাজি হয়। সুজাতার বাবা মা তাদের একমাত্র মেয়ের বিয়ের জন্য অনেক বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করে। বিয়ের দিন তাদের সকল আত্মীয় স্বজন চাইনিজ বরকে দেখে নানান রকমের মন্তব্য করতে থাকে। তাদের মধ্যে এক আত্মীয় বল্টি দেবী সুজাতার বাবা মায়ের কাছে এসে বলে, কি গো, তোমরা কি আর ছেলে খুঁজে পেলে না? শেষ পর্যন্ত চায়না থেকে ছেলে খুঁজে নিয়ে এলে। কেন, এরকম বলার কি আছে? আমাদের মেয়েকে পছন্দ করেছে, তাই আমরা আমাদের মেয়ের মতামতকে মেনে নিয়েছি। এতে অসুবিধা কি? জানো, কিছুদিন আগে আমি একটা চাইনিজ ফোন কিনেছিলাম। ফোনটা 2 দিন ব্যবহার করার পরই খারাপ হয়ে যায়। তারপর আমি ফোনটা দোকানে নিয়ে গেলাম। দোকানদার বলল ওই ফোনটার কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টিও নেই। বাড়ি নিয়ে গিয়ে ফোনটা বাচ্চাদের দিয়ে দাও, বাচ্চারা খেলনা হিসেবে ব্যবহার করবে। এবার তোমরাই বুঝে নাও চাইনিজ প্রোডাক্ট কেমন হয়। এই বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। মহিলাটির কথাগুলো সুজাতার বাবা মায়ের মনে গভীরভাবে প্রভাব ফেলেছিল। দুজনেই তাদের চাইনিজ জামাইকে নিয়ে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। বিয়ের পর হং সুজাতা ও তার পরিবারের সঙ্গে থাকা শুরু করে। জামাই বাবা, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য রান্না করে আনছি। নিবাতাউলিয়োগি পোপো। পোপো? পোপোটা আবার কি খাবার? এটা কি কোনো সবজির নাম নাকি? বুঝি সুকাই। বুসি সুকাই? এখন রাত্রিবেলা তুমি কি শুকাতে যাবে? তুমি রেখে দাও, সকালবেলা ছাদে আমি মেলে দেব। তুমি জামা কাপড় শুকানোর কথা বলছো তো? মা, তোমরা এর কথা বুঝবে না। তুমি এক কাজ করো, তুমি যা রান্না করেছো সেটাই নিয়ে এসো। না, আপনারা ছেড়ে দিন, আমি নিজের রান্না নিজে করে নিচ্ছি। এই বলে হং সেখান থেকে চলে যায়। আরে সুজাতা, জামাই বাবাকে দাঁড়াতে বল। এভাবে বাড়ির জামাই হয়ে নিজে রান্না করে খাবে, এটা কি শোভা দেয়? মা, তুমি চিন্তা করো না। হং এর আগেও নিজেই রান্না করে খাবার খেত, এটা ওর কাছে কোনো ব্যাপার নয়।
কিছুক্ষণ পর হং বাইরে থেকে একটা ছোট বাচ্চা কুকুর কোলে করে নিয়ে আসে। কুকুরটিকে নিয়ে সে সোজা রান্নাঘরে চলে যায়। এই দেখে সুজাতা এবং তার বাবা মা তিনজনেই ভীষণ পরিমাণে অবাক হয়। কি গো, আমাদের জামাই ওই কুকুরটাকে নিয়ে রান্নাঘরে গেল কেন? জামাই কি তাহলে কুকুর রান্না করে খাবে? কি রে সুজাতা, তুই এ কাকে ধরে আনলি বলতো? আমি তো কিছু বুঝতে পারছি না মা, হং কুকুর খায় এটা তো আমি জানতাম না। ওদিকে রান্নাঘরে গিয়ে হংয়ের হাত থেকে বাচ্চা কুকুরটা মেঝের উপর পড়ে যায় এবং কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। এটা শুনে সুজাতা ও তার বাবা মায়ের অবস্থা খারাপ হয়ে যায়। তারা তিনজনেই ভীষণ পরিমাণে আতঙ্কিত হয়ে পড়ে। হায় রে হায়, যা ভেবেছিলাম তাই, ওই হংয়ের বাচ্চা কুকুরটাকে কেটে দিল রে। এবার কি তাহলে আমাদেরকে কুকুর রান্না খেতে হবে? তিনজন মিলে খুবই আগ্রহের সঙ্গে হংয়ের রান্নাঘর থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর হং রান্নাঘর থেকে একটা খুবই স্পেশাল চাইনিজ খাবার রান্না করে নিয়ে আসে। সাচেছি সুকাই। আরে তুই কাকে কি বলছিস? তোর কথা যে আমরা কিছুই বুঝতে পারছি না। তুই আমাকে শাসে বলছিস কেন? আমি তো তোর শ্বশুর হয়, শ্বশুর। আর তুই যে রান্নাঘরে কুকুরটাকে নিয়ে ঢুকলি, কুকুরটা কই গেল? ওই কুকুরটাই রান্না করেছিস নাকি? বু বু বু, ডগ গু গু গু, ডগ গু। কি বু বু গু গু করছিস তুই? হ্যাঁ, আর ডগ গু মানে তুই কি কুকুরের গু রান্না করলি নাকি? বাবা দাঁড়াও, আমাকে ভালো করে হং এর সঙ্গে কথা বলে বুঝতে দাও ব্যাপারটা। হং, তুমি আমাকে বলো তো ভালো করে। আচ্ছা আচ্ছা বুঝলাম। বাবা, হং কুকুরটাকে খাবার খাওয়াতে নিয়ে এসেছিল, কিন্তু কুকুরটা ভয়ে খাবার না খেয়েই পালিয়ে গেছে। হং তোমাদেরকে এটাই বলার চেষ্টা করছিল। সুজাতার কথা শুনে তার বাবা মা চুপ করে যায়। এভাবেই কয়েকদিন কাটে। একদিন রাত 1টা নাগাদ রামমোহন বাবু হংকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে। রামমোহন বাবু খুবই ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে হংকে পেছন থেকে পাকড়াও করে। রামমোহন বাবু হংকে ধরে খুবই মারধর করতে শুরু করে। ততক্ষণে সেখানে সুজাতা এবং তার মা ছুটে আসে। বাবা, কি হলো? তুমি এভাবে হংকে মারধর করছো কেন? হং কি করেছে? মা সুজাতা, এই চাইনিজ জামাই তোকে ছেড়ে চলে যাচ্ছিল। চাইনিজ প্রোডাক্টের যেমন কোনো গ্যারান্টি নেই, সেরকমই চাইনিজ জামাইয়েরও কোনো ভরসা নেই। এ তোকে ছেড়ে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছিল, তাই জন্যই আমি একে ধরে রেখেছি। বাবা, তুমি না জেনে কি সব করেছো বলো তো? হং এর ঘুম আসছিল না, তাই জন্য হং আমাকে বলে বাইরে একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছিল, আর তুমি একে ধরে মারধর করলে। আমি সুজাতাকে কখনোই ছেড়ে যাব না, বিকজ আমি সুজাতাকে লাভ করি। আপনারা আমাকে সব সময় ভুল ভাবেন। আমি কোনো চাইনিজ প্রোডাক্ট নই, আমি মানুষ, আমার মন আছে, আমাকে ভুল বুঝবেন না। এই কথা শুনে রামমোহন বাবু তার ভুল বুঝতে পারে। সে তার চাইনিজ জামাইয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চায়। তারপর থেকে তারা সবাই মিলে তাদের চাইনিজ জামাইয়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।